দেখো, আজকে আমরা মার্চের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এবার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু বারবার বলছি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যেভাবে আলোচনা করছি সেটাকে তোমরা চেষ্টা করবে একটা জায়গায় নোট ডাউন করে রাখার জন্য। ঠিক আছে? তো চলো আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে। কিছু জায়গা আমরা আলোচনা করব। দেখো, ১ম প্রশ্নটা অলরেডি এর আগে আমি একবার আলোচনা করেছিলাম। কিন্তু যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আবার প্রশ্নটা আমি রিপিট করেছি। সবাই দেখতে পাচ্ছ আশা করি। প্রশ্নটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ঠিক আছে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা আ সেন্ট্রাল গভর্নমেন্ট ২০২৬ এর মধ্যে ইমপ্লিমেন্ট করার একটা লক্ষ্যমাত্রা স্থির করেছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে এই যে আমরা যে বিভিন্ন সময় যে ভোটগুলো হয়, আলাদা ভাবে হয়। এই সামনে ধরো লোকসভা নির্বাচন ২০২৪ এ এই এপ্রিল নাগাদ সংগঠিত হবে। আবার আমাদের রাজ্যে এই ধরো বিধানসভা ইলেকশন সেটা হবে ২০২৬। তো এরকম আলাদা ভাবে না করে এইগুলোকে যদি একসাথে করানো যায়। যেমন তোমরা হয়তো শুনেছ যে এই কয়েকটা জায়গায় পশ্চিমবঙ্গে কি হবে উপনির্বাচন হবে। তাহলে এই উপনির্বাচনগুলোর কি করছে ওই লোকসভার সাথেই কিন্তু একসাথে উপনির্বাচনগুলো বিধানসভার হবে। তাহলে এইটাই হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে একই দিনে একই সাথে কি হবে তোমার যে কটা আরকি রিপ্রেজেন্টেটিভ আরকি জনপ্রতিনিধিত্বমূলক আরকি যে ভোটগুলো হয় সেগুলো সম্পাদিত হবে। তো এটা একটা ভালো উদ্যোগ। এর ফলে কি হবে সময় বাঁচবে। সবচেয়ে বড় কথা যে ব্যাপক অর্থ অপচয় হয় সেটা অনেকটা নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে? হয়তো রক্তক্ষয় কিছুটা হলেও কমানো যাবে। কারণ একই সাথে হচ্ছে মানে সিকিউরিটি হয়তো আরো ভালোভাবে ব্যবস্থাপনা করা যেতে পারে। ঠিক আছে? যাই হোক, তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটার উপর একটা প্যানেল কমিটি তৈরি করা হয়েছিল। যার নেতৃত্বে ছিলেন কি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, কি নাম? প্রাক্তন রাষ্ট্রপতির নাম কি ছিল? রামনাথ কোবিন্দজি। রামনাথ কোবিন্দ। সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। রামনাথ কোবিন্দজির নেতৃত্বে কি হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর একটা প্যানেল কমিটি তৈরি হয়েছিল এবং সেই সম্পর্কিত রিপোর্ট কি করা হয়েছে আরকি রাষ্ট্রপতিকে আরকি সেই রিপোর্ট পাঠানো হয়েছে। অবশ্যই রাষ্ট্রপতি আ অ সেই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করবেন এবং কেন্দ্রীয় সরকারের সবুজ আ মানে সংকেত তো অলরেডি দেওয়াই রয়েছে। তো সেটার উপর ভিত্তি করে এটা কিন্তু আগামী দিনে কার্যকরী হতে পারে। ওকে? নেক্সট। সরকারি তথ্য মানে কেন্দ্রীয় সরকার অতি সম্প্রতি তারা তাদের সার্ভেতে কি বার করেছে ২০২৪ সালের যে জানুয়ারিতে তারা যে সার্ভে রিপোর্ট বার করেছে সেখানে তাদের দাবি অনুসারে ভারতের শিল্প উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এখানে প্রশ্নটা হচ্ছে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? কি হবে? কারোর আইডিয়া আছে? একটু খবর এগুলো রাখতে হবে কিন্তু। শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি হবে? কত শতাংশ ভারতের আরকি আ বৃদ্ধি পেয়েছে? অ্যান্সারটা হবে 3.8%। ঠিক আছে? 3.8% বৃদ্ধি পেয়েছে। এইবার স্বাভাবিকভাবে নেক্সট প্রশ্ন যেটা আসে তোমাদের পক্ষ থেকে হওয়া উচিত ছিল যে, "স্যার তাহলে এই যে সার্ভেটা কোন অর্গানাইজেশন করায়?" আপনি বললেন এই যে ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ রেট অ্যাকর্ডিং টু সেন্ট্রাল গভর্নমেন্ট 2024 এ সেটা 3.8% বৃদ্ধি পেয়েছে। এই সার্ভেটা কে করায়? তাহলে উত্তরটা হচ্ছে সিএসও। সিএসও মানে কি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস। এর কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট গুলো থাকে, ঠিক আছে? সেটাকে আরকি করা। মানে ধরো ওই আ যে বিভিন্ন ফ্যাক্টরি গুলো সেটা ক্রুড অয়েল ফ্যাক্টরি হোক বা কোল ইন্ডাস্ট্রি হোক, সিমেন্ট ইন্ডাস্ট্রি এদের ডেভেলপমেন্ট কি আছে? মাইনিং ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো, ঠিক আছে? এটাকে করা। এবং এই যে সিএসও দেখছো এটা কোন মিনিস্ট্রির অধীনে কাজ করে? এটা তো একটা সংস্থা। সিএসও একটা সংস্থা যে স্যাম্পল আরকি সার্ভে করে
এবং সেই অনুযায়ী রিপোর্ট পাবলিশড হয়। কিন্তু এইটা কার অধীনে কাজ করে? এর জন্য একটা মিনিস্ট্রি আলাদা রয়েছে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, যেটাকে এক কথায় বলা হয় মোসপি। মোসপি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা মাথায় রাখবে। মোসপি মানে সিএসও কার অধীনে কাজ করে? উত্তরটা হচ্ছে মোসপি। মোসপির ফুল ফর্ম কি? মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন খুব ইম্পর্টেন্ট একটা দপ্তর। ইমপ্লিমেন্টেশন, ওকে। মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, মোসপি, যেটা তার অধীনে একটা সংস্থা হচ্ছে সিএসও, এবং তার কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিপোর্ট এরা পাবলিশ করে। এবং তাৎপর্যপূর্ণভাবে 2024 জানুয়ারিতে যে রিপোর্ট পাবলিশ হয়েছে সেটা অনুসারে আর কি এর আর কি বৃদ্ধি পেয়েছে 3.8%। ওকে, চলো নেক্সট প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে। নতুন নির্বাচন কমিশনার কে আর কি নির্বাচিত হয়েছে? দেখো, এখানে কিন্তু প্রধান আর কি যে চিফ ইলেকশন কমিশনার তার কথা বলা হয়নি। মানে চিফ ইলেকশন কমিশনার আমরা জানি রাজীব কুমার। মানে চিফ ইলেকশন কমিশনার যদি বলে, মানে মুখ্য নির্বাচন কমিশনার যদি বলে, মুখ্য নির্বাচন কমিশন তিনি রাজীব কুমার। 25তম, ওকে, 25th। কিন্তু তারপর কি হয়, এই আরো দুজন, তোমরা জানো যে এই যে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এটাতে 3 জন থাকে। মানে 3 মেম্বার্স বডি, মাল্টি মেম্বার বডি, 3 জন থাকে। একজন চিফ, একজন মুখ্য নির্বাচন কমিশনার, একজন মুখ্য, আর 2জন হচ্ছে তার সহকারী হিসাবে থাকে নির্বাচন কমিশন। তো অতি সম্প্রতি কি হচ্ছে, 2জন নির্বাচন কমিশনার এই ভোটের আগেই, মানে ভোটের তোমরা জানো যে নিয়মাবলী, মানে ভোটের ঘোষণা হয়েছে, তো তার আগে এই 2জনকে নিয়োগ করা হয়েছে। তো তাদের একজনের নাম হচ্ছে জ্ঞানেশ কুমার, এবং আরেকজন হচ্ছে সুখবর সিং। হ্যাঁ বলো, কেউ কিছু বলবে? হ্যাঁ, সুখবর সিং সান্ধু। বাহ, সুখবর সিং সান্ধু, ভেরি গুড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সুখবর সিং সান্ধু, সাদ 9 ধয় রুশ। ঠিক আছে, মানে সুখবীর সিং সান্ধু। 2জন নির্বাচন কমিশনার মানে তাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে অতি সম্প্রতি। তাদের নাম হচ্ছে জ্ঞানেশ কুমার এবং সুখবর সিং সান্ধু। আর চিফ ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার যিনি আছেন রাজীব কুমার। ঠিক আছে, 25তম তিনি। এটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আমাকে একটা প্রশ্ন, মানে উত্তর দাও, যে এটা খুব কমন প্রশ্ন, যে কবে থেকে নির্বাচন কমিশন মাল্টি মেম্বার বডি বা 3 জনের একটা সংস্থায় পরিণত হয়েছে? কবে থেকে? আমার প্রশ্নটা আমি আবার রিপিট করছি। কবে থেকে ইলেকশন কমিশন একটি মাল্টি মেম্বার বডি বা একাধিক আর কি নির্বাচন কমিশনারের যে পদ্ধতি সেটা শুরু হয়েছে? মাথায় রাখবে, ইলেকশন কমিশন এই যে প্রভিশনটা কত নম্বর পার্টি রয়েছে, ইলেকশন কমিশন কত নম্বর ভারতীয় সংবিধানে রয়েছে? 15। এবং আর্টিকেল পার্ট মানে অংশ, ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে ইলেকশন কমিশনকে নিয়ে আলোচনা রয়েছে? 15। এবং আর্টিকেল বা অনুচ্ছেদ যদি বলো, তাহলে সেটা হচ্ছে 324 থেকে 324 329 ঠিক আছে। তাহলে নির্বাচন কমিশনকে নিয়ে আলোচনা ভারতীয় সংবিধানে পাঠ বা অংশ যদি বলো, তাহলে 415 রয়েছে। অনুচ্ছেদগতভাবে বলতে গেলে 324 থেকে 329 তে রয়েছে। এবার যখন নির্বাচন কমিশনের পথ চলা শুরু হয়েছিল, তোমরা পড়েছিলে প্রথম নির্বাচন কমিশনার ছিল সুকুমার সেন। নিশ্চয়ই মনে আছে, এটা পরীক্ষায় দেয় যে প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম ছিলেন সুকুমার সেন। তো তখন থেকে শুরু করে 1989 সাল অব্দি, 1989 সাল অব্দি এটা ছিল কি তোমার সিঙ্গেল মেম্বার বডি।
এবং 1989 সালে 16ই অক্টোবর এটাকে কি করা হয়, 3টে মেম্বার বডি অর্থাৎ 3 মেম্বার বডিতে পরিণত করা হয়। অর্থাৎ তোমাকে প্রশ্নটা যদি দেয় কবে থেকে নির্বাচন কমিশনে একাধিক কমিশনার আর কি মানে অ্যাপয়েন্ট করার বা নিয়োগ করার পদ্ধতি শুরু হয়, সালটা হবে 1989 সাল থেকে নির্বাচন আর কি যে কমিশন রয়েছে সেখানে 3টে কমিশনার, একজন মানে মুখ্য কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার এবং তার সহায়ক হিসেবে 2জন নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি শুরু হয়েছিল। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। বোঝা গেছে সবার? বলো। হ্যাঁ। এবং তুমি বলতে পারো যে স্যার হঠাৎ করে তাহলে এখানে এটাকে কেন ৩ জন করা হলো? তার পেছনে ইতিহাসটা রয়েছে। তোমরা জানো যে যে কততম অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে মানে ৬১তম অ্যামেন্ডমেন্ট, ৬১তম সংবিধান সংশোধন খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো। সংবিধান সংশোধন। ৬১তম সংবিধান সংশোধন ১৯৮৮ সাল। এর মাধ্যমে কি করা হয়েছিল? ভোটার আর কি মানে ভোটারদের যে বয়সের যে মানটা সেটা কমিয়ে ২১ থেকে ১৮ করে দেওয়া হয়েছিল। আর এই যে ভোটাধিকার আমরা যেটা দেখি সেটা কিসের ভিত্তিতে হয়? বয়সের ভিত্তিতে ১৮ বছরে আমরা ভোট দিতে পারি। কিন্তু মূল সংবিধানে এর উল্লেখটা ছিল কিন্তু ২১ বছর। ঠিক আছে? ৬১তম সংবিধান সংশোধন ১৯৮৮ সালে সেটাকে কমিয়ে ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়। যার ফলে কি হয়? ভোটাধিকারের মানে ভোটার সংখ্যা প্রচুর বেড়ে যায়। ২১ থেকে ১৮ তে কমে দেওয়া মানে কি? সংখ্যাটা বেড়ে গেল। যার ফলে কি হয়? প্রচুর সংখ্যা বেড়ে যায়, ভোটারের সংখ্যা বেড়ে যায় এবং ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের উপর প্রেশার বেড়ে যায়। তাহলে সেই চাপটা কিছুটা প্রশমিত করার জন্য সেই সময় এই নির্বাচন কমিশনারকে ৩টে মানে একজনের থেকে ৩টে আরকি মেম্বার করা হয়। ঠিক আছে? মানে ৩ মেম্বার বডি করে দেওয়া হয়। সিঙ্গল মেম্বার বডি থেকে ৩ মেম্বার বডি করে দেওয়া হয়। এটা মাথায় রাখবে। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। এটা পরীক্ষায় দেয় যে কততম অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে ভোটাধিকারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল। তাহলে সালটা হচ্ছে ৬১তম সংবিধান সংশোধন ১৯৮৮। কিন্তু এটা কার্যকারী হয়েছিল অর্থাৎ এই যে ১৮ বছর বয়সে ভোটদানের যে পদ্ধতি এটা কার্যকারী হয়েছিল কিন্তু 1989 কার্যকারী। ঠিক আছে? ২ টো প্রশ্ন দেয় কবে কার্যকারী হয়েছিল আর কবে সংবিধান আর কি সংশোধন করা হয়েছিল। এটা মাথায় রাখবে। নেক্সট ৪ নম্বর প্রশ্ন দেখো, মহারাষ্ট্র মন্ত্রিসভা একনাথ শিন্ডের আর কি গভর্নমেন্ট তারা কি করেছে? তারা সেখানকার একটি বিখ্যাত জায়গা ইতিহাসেও নাম শুনেছ আহমেদনগর। ঠিক আছে? ইতিহাসে আমরা বারবার এই নামটা পাই আহমেদনগর। তো তার নাম পাল্টে নতুন জেলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে সেই জেলার নতুন নামকরণ কি করা হয়েছে? অহল্যা দেবী হোলকর নগর। রানী অহল্যাবাই হোলকার নগর, তাই তো? ভেরি নাইস। আহমেদনগর এর নাম পাল্টে করা হয়েছে রানী অহল্যাবাই হোলকার নগর। ঠিক আছে? বা হোলকারটা উজ্জ্ব রেখেছে রানী অহল্যাবাই নগর রাখা হয়েছে। ঠিক আছে? অহল্যানগর বলে শর্টকাটে বলা হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? স্যার দাঁড়ান না, কি বললেন আমি ওখানটা শুনতে পাইনি। রানী অহল্যাবাই রানী অহল্যাবাই হোলকার নগর মানে এই আহমেদনগরের নাম পাল্টে মহারাষ্ট্র সরকার এই নামকরণ করেছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, একটু দাঁড়ান না, উপরের কোয়েশ্চেনটা লিখে নিই। আচ্ছা দেবো? ওপরেগুলো দেবো? না না, শুধু ৪ নম্বরটা। আচ্ছা এই তো। হ্যাঁ, আছি তো তুমি লেখো। আচ্ছা, এর সাথে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এটা তো রানী অহল্যাবাই হোলকার নগর হলো আহমেদনগরের নাম পাল্টে। আমাকে বলো রানী অহল্যাবাই আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? রানী অহল্যাবাই আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত বাবু? এটা হচ্ছে কোথায়? স্যার ইন্দোর। মধ্যপ্রদেশ। ইন্দোর। হ্যাঁ, ইন্দোর, ভোপাল, মধ্যপ্রদেশ। ঠিক আছে? তাহলে এটা গুলিয়ে ফেলবে না কিন্তু। এটা পরীক্ষায় দেয়। খুবই কমন প্রশ্ন যে রানী অহল্যাবাই আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তরটা সেক্ষেত্রে হবে ইন্দোর। কোথায় অবস্থিত? ভোপাল, মধ্যপ্রদেশ। এখানে মহারাষ্ট্র সরকার কি করেছে? তাদের একটা বিখ্যাত জায়গা আহমেদনগর তার নাম পাল্টে রানী অহল্যাবাই হোলকার নগর আর কি করেছে। ওকে? একনাথ শিন্ডে আর কি সরকার।
নেক্সট লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। ওকে, চলো। রিচার্ড হেডলি একজন বিখ্যাত ক্রিকেটার। তো সেই আর কি ক্রিকেটারের নাম অনুসারে আর কি করা হয়, আর কি পদক দেওয়া হয়। মানে যারা ধরো উঠতি আর কি যেসব আর কি ট্যালেন্ট গুলো থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আন্তর্জাতিক ক্রিকেটে যেসব উঠতি ট্যালেন্ট যারা থাকে, যারা আর কি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করছে, তাদেরকে এটাকে ভূষিত করে। রিচার্ড হ্যাডলি আর কি পদকে আর কি ভূষিত করা হচ্ছে। সর্বকনিষ্ঠ হিসেবে এই আর কি পদকের প্রাপ্তি কার ঝুলিতে গেছে, অর্থাৎ রিচার্ড হেডলি পদকের সর্বকনিষ্ঠ প্রাপক হিসাবে কে রেকর্ড করবে? স্যার ওই রবীন্দ্র না রাবীন্দ্র কে আছে উনি? রবীন্দ্র ওই না রাজেন্দ্র? না ওই রবীন্দ্র না কি একটা নাম স্যার? রচিন রবীন্দ্র, হ্যাঁ স্যার হ্যাঁ। তাই তো? আর রবীন্দ্র হ্যাঁ হ্যাঁ জাদেজা তো হ্যাঁ আমাদের দেশের, তাহলে হ্যাঁ হ্যাঁ নিউজিল্যান্ড। রচিন রবীন্দ্র। হ্যাঁ, ঠিক আছে। ওটা অপশন দেখলে তখন ঠিক উত্তর বেরিয়ে আসবে, বলো। হ্যাঁ স্যার একটু মানে ওই রচিনটা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে। নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নাম হচ্ছে রচিন রবীন্দ্র। ঠিক আছে, মাথায় রাখবে। আপকামিং ক্রিকেটার, ভালো আর কি পারফরমেন্স করছে। তো রচিন রবীন্দ্র তিনি হচ্ছেন ভারতীয় আর কি বংশোদ্ভূত। একটা সময় ভারতীয় বংশোদ্ভূত, একটা সময় তার পূর্বপুরুষরা ভারতীয় ছিল, এখন নিউজিল্যান্ডে তারা থাকে। তো রচিন রবীন্দ্র তিনি, তাকে রিচার্ড হেডলি আর কি একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়া, তার আর কি আহ, প্রাপকে আর কি মানে সেইটার আর কি পদকে তাকে ভূষিত করা হয়েছে। এখানে রেকর্ড যেহেতু করেছে সর্বকনিষ্ঠ হিসাবে, এই জন্য এটা দেওয়া হয়েছে। আদারওয়াইজ এটা প্রত্যেক বছর দেওয়া হয়, কিন্তু যেহেতু এটা সর্বকনিষ্ঠ, তাই এখানে এটা গুরুত্বপূর্ণ। ওকে, একটু দিবস নিয়ে আলোচনা করি। জাতীয় টিকা দিবস কবে পালন করা হয়? 24। হ্যাঁ বলো। 16 মার্চ। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে কবে? ন্যাশনাল ভ্যাকসিনেশন স্যার ডে হচ্ছে 16ই মার্চ। মার্চ। ইয়েস, 16ই মার্চ। ঠিক আছে, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে অর্থাৎ জাতীয় টিকা দিবস। দেখো, মার্চের কয়েকটা গুরুত্বপূর্ণ দিবস একটু পাশে লিখে নাও। গুরুত্বপূর্ণ দিবস মার্চে। তাহলে প্রথম যে ফার্স্ট মার্চ যেটা আছে সেটা ইম্পর্টেন্ট। ফার্স্ট মার্চ, মার্চ ফার্স্ট, এটা পালন করা হয় হিসাব মতো জিরো ডিসক্রিমিনেশন ডে। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। ঠিক আছে, তাহলে বৈষম্যহীন দিবস হিসাবে পালন করা হয়। বৈষম্যহীন দিবস বা জিরো ডিসক্রিমিনেশন ডে। ডিসক্রিমিনেশন, বৈষম্য, জিরো মানে শূন্য, তাহলে ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। ঠিক আছে, তাহলে বৈষম্যহীন দিবস হিসাবে পালন করা হয় কবে? 1 মার্চ। এবার এইটা পরীক্ষায় দেয়, তার কারণটা কি? তার কারণ দেখো, আমাদের সংবিধানেও কিন্তু ডিসক্রিমিনেশন এগেনস্ট এর কথা বলা হয়েছে, তাই না? রাইট টু ইকুয়ালিটি মানে তো ইট ইজ এগেনস্ট ডিসক্রিমিনেশন, তাই তো? আর রাইট টু ইকুয়ালিটি পড়েছে না, সাম্যের অধিকার, ভারতীয় সংবিধানে। সাম্যের অধিকার কত থেকে কত বাবু? মৌলিক অধিকারের মধ্যে আসে সাম্যের অধিকার। কত থেকে কত? অনুচ্ছেদ 14 থেকে 18। বা অনুচ্ছেদ 14 থেকে 18, তাই না? সেখানে সাম্যের অধিকার বলা আছে। সাম্য মানে কি? ইকুয়ালিটি। তাহলে ইকুয়ালিটি মানে কি? নো ডিসক্রিমিনেশন। তাহলে এই জন্য কিন্তু এটা দিয়ে দেয়। ঠিক আছে, জিরো ডিসক্রিমিনেশন ডে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল এটা পালন করা হয় 1 মার্চ। ওকে, এরপর হচ্ছে 3 মার্চ, যেটা গুরুত্বপূর্ণ। 3 মার্চ, মার্চ 3, এটা হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। বিশ্ব বন্যপ্রাণী দিবস, মানে ইংলিশে বলে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। ঠিক আছে, এটা দেয়, অনেক সময় দিয়ে দেয়। ওকে, কিন্তু যদি তোমাকে বলে যে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়, তাহলে এটা এর আগে করিয়েছিলাম তোমাদের। কবে পালন করা হয়? ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে
এটা অ্যাকচুয়ালি আমাদের দেশে যেটা পালন করা হয় সেটা মানে কবে বলতে পারবে? এর আগে করেছিলাম তো। সেপ্টেম্বর 4th সেপ্টেম্বর। জাতীয় বন্যপ্রাণী দিবস হচ্ছে 4th সেপ্টেম্বর। ঠিক আছে? মাথায় রাখবে। চলো। তাহলে এটা গেল আমাদের 3rd আরকি যেগুলো গুরুত্বপূর্ণ পড়ছিলাম। এরপর লিখবে যেগুলো আরকি দরকার আমাদের, সেটা হচ্ছে জাতীয় সুরক্ষা দিবস। এটা হচ্ছে 4th অফ মার্চ। মার্চ 4th। জাতীয় সুরক্ষা দিবস মানে ন্যাশনাল সেফটি ডে। ন্যাশনাল সেফটি ডে, জাতীয় সুরক্ষা দিবস। এর পরেরটা তোমরা জানো, সেটা হচ্ছে তোমার কি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস, তাই তো? সেটা খুবই কমন, সবাই জানে। সেটা হচ্ছে মার্চ 8, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস, তাই তো? সবাই একমত তো? Yes, sir. আর যদি বলে ইন্টারন্যাশনাল মেন্স ডে কবে, তাহলে কি হবে? শুধু নারীবাদী হলে হবে? ইন্টারন্যাশনাল মেন্স ডে, পুরুষ দিবস, আন্তর্জাতিক পুরুষ দিবস কবে পালিত হয়? সে 19শে নভেম্বর কি? বাহ! ভেরি গুড একদম। 19শে নভেম্বর হচ্ছে, তাহলে এটার সাথে প্যারালালি এটাও পড়তে হবে। ওই চারিদিকে 8ই মার্চের দিন গিয়ে একদম চারিদিকে নারীদের নিয়ে লেখনী এসব করলে হবে? দুটোকেই তো দেখতে হবে, তাই না? তাহলে তবেই তো ভারসাম্য থাকবে সমাজে। তাহলে এটা কবে? দ্যাট ইজ 19th অফ নভেম্বর। ওকে? 19th অফ নভেম্বর কি হয়? ইন্টারন্যাশনাল মেন্স ডে, যেটা নিয়ে খুব একটা চর্চা হয় না। হওয়া উচিত আমি মনে করি। নেক্সট। এরপর যেটা আরকি গুরুত্বপূর্ণ মানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই করাচ্ছি। সেটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। সেটা হচ্ছে স্যার 15th একটুখানি অফ উপরে তুলুন, একটু দেখবো একটা, একটুখানি উপরে আচ্ছা। তুলবেন? বুঝতে পারছো তো? আমি কিন্তু একটু মানে খুব অগোছালোভাবে লিখছি। বোঝা যাচ্ছে স্যার তো? হয়ে গেছে, ঠিক আছে, দেখ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। মার্চ 15। তোমরা নিজেদের মতো করে একটু লিখে নাও, হ্যাঁ? আমি একটু অগোছালোভাবে লিখছি তো। মার্চ 15 হচ্ছে কি? ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। কনজিউমার মানে কি? উপভোক্তা দিবস। তার মানে বিশ্ব উপভোক্তা দিবস। বিশ্ব উপভোক্তা দিবস। তাহলে ইংলিশে বলে কি হয়? ওয়ার্ল্ড কনজিউমার ডে। আমি সবসময় বলি স্টুডেন্টদের যে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু স্ট্রং হতে হবে। এই যে উপভোক্তা মানে কনজিউমার, এটা তো তোমাকে জানতে হবে। কেন ধরো কথার কথা তুমি বাংলা পড়ছো, বাংলা পড়া সবসময় ভালো। কিন্তু ইংলিশ টার্ম গুলো তোমাকে জানতে হবে। ধরো একটা কনজিউমার রাইটস এর কথা বলছে, তুমি মানেই যাও না কনজিউমার রাইটস। কনজিউমার মানে কি জানো না? দেখবে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট দেয় কনজিউমার রাইটস এর উপর। তো তুমি কনজিউমার মানেই যাও না। তাহলে সেই যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা হচ্ছে সেটা তো তোমার কাছে মানে তোমার কাছে বোধনীয় হলো না। তো ওই জন্য প্রত্যেকটা টার্মকে তোমাকে মাথায় রাখতে হবে, পড়তে হবে। উপভোক্তা মানে কনজিউমার। ঠিক আছে? তাহলে এইভাবে মাথায় রাখতে হবে। তাহলে বিশ্ব উপভোক্তা দিবস হচ্ছে 15th অফ মার্চ। এবং তারপরে যে প্রশ্নটা আমি মানে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি 16th অফ মার্চ, একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, তাই তো? ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে মানে হচ্ছে জাতীয় টিকা দিবস। ন্যাশনাল ভ্যাকসিনেশন, জাতীয় টিকা দিবস কবে পালন করা হয়? 16th অফ মার্চ। ওকে? নেক্সট হচ্ছে কি এরপর গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্চ 20, আন্তর্জাতিক সুখী দিবস বা সুখ দিবস। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। ঠিক আছে? আন্তর্জাতিক সুখ দিবস। ক্লিয়ার? হয়েছে?
এরপর লিখেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে। এরপর কি রয়েছে তোমার? ফরেস্ট্রি ডে 21শে মার্চ, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, বিশ্ব বন্য দিবস বা অরণ্য দিবস, যাই বলো, বিশ্ব অরণ্য দিবস, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফরেস্টের গুরুত্ব রয়েছে, তাহলে এইটাকেও কিন্তু বারবার দেয়। মার্চ 21 বিশ্ব অরণ্য দিবস, ফরেস্ট ডে, ওয়ার্ল্ড ফরেস্ট ডে। ওয়ার্ল্ড ফরেস্ট ডে। ওকে। নেক্সট, তার পরের দিনই হচ্ছে 22শে মার্চ, বিশ্ব জল দিবস, 22nd of মার্চ, বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে। বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওকে। তারপরে রয়েছে বিশ্ব আবহাওয়া দিবস, পরপর আছে 21, 22, 23। 21, 22, 23 এটা পরপর দেয়। 21-এ আমরা কি পড়লাম? 21-এ আমরা পড়লাম হচ্ছে ফরেস্ট, এফ, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। 22-এ পড়লাম ওয়াটার, FWM। এম মানে হচ্ছে মেটেরোলজিক্যাল ডে, মানে হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। তাহলে 23rd of মার্চ কি হচ্ছে? মার্চ 23rd হচ্ছে 23rd মার্চ 23rd হচ্ছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে, আবহাওয়া দিবস। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে, বিশ্ব আবহাওয়া দিবস। তাহলে এটাকে এইভাবে মাথায় রাখবে, ফর্মুলাটা, এটা গুলিয়ে যায় অনেক সময়। FWM, FWM 21, 22, 23 FWM, বিশ্ব আবহাওয়া দিবস। এরপর হচ্ছে 23শে মার্চ, ওই দিনই কি পালন করা হয়? তোমার শহীদ দিবস। 23শে মার্চ শহীদ দিবস পালন করা হয়। শহীদ দিবস, মার্টার্স ডে, মানে শহীদ দিবস। শহীদ দিবস মানে কি করা হয়েছিল? মানে ইংলিশে বলে মার্টার্স ডে, MARTYRS, মার্টার্স ডে। ওই 1931 সালে 23শে মার্চ আমাদের ওই ভগৎ সিং জি, সুখদেবজি এবং রাজগুরু জিকে কি করা হয়েছিল? ফাঁসিতে আর কি তাদেরকে চড়ানো হয়েছিল, তাই তো? তো সেটাকেই আমরা শহীদ দিবস হিসাবে আর কি মনে করি। নেক্সট হচ্ছে 24 আর কি অক্টোবর, 24শে মার্চ, সেটা হচ্ছে ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, বিশ্ব যক্ষ্মা দিবস। এটা খুব ইম্পর্টেন্ট, দেয় পরীক্ষায়। মার্চ 24 ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, বিশ্ব যক্ষ্মা দিবস। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, টিবি, টিউবারকুলোসিস, ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, বিশ্ব যক্ষ্মা দিবস। এই হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ কিছু দিবস যেগুলো আমাদের চর্চার মধ্যে রাখতে হয়। ঠিক আছে, ক্লিয়ার? লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। তাহলে আমরা Yes, এখানে sir. জাতীয় টিকা দিবস ছিলাম, এটা আর কি খুব ঢাকঢোল করে পালন করা হলো 16ই মার্চে। ঠিক আছে, এরপরে চলে আসো, দেখো পরের প্রশ্নটা দেখো কি বলছে। বলছে ডেমোক্রেসি রিপোর্ট 2024 অনুসারে সবচেয়ে আর কি খারাপ বা স্বৈরাচারী রাষ্ট্রের আর কি নাম কোথায় আর কি কার এসছে? কি হবে? স্বৈরাচারী ব্যবস্থা নাকি চলে? উত্তরটা হচ্ছে ভারত। ভারতবর্ষ নাকি পৃথিবীর মানে সবচেয়ে স্বৈরাতন্ত্রী আর কি স্বৈরাচারী একটা রাষ্ট্র ব্যবস্থা ভারত। এটা লজ্জার বিষয়। এই সার্ভেটা কে করেছে? সার্ভেটা করেছে ভি ডেভ নামে, ভি
ডেম নামে একটি সংস্থা, ঠিক আছে, সুইডিশ সংস্থা, সুইডেনের একটা সংস্থা, সুইডিশ সুইডিশ সুইডেনের একটা অর্গানাইজেশন বিডেম মানে নামে, এরা কি করেছে, এটা খুবই একটা নতুন সংস্থা, এরা 2014 থেকে এটা শুরু করেছে, ঠিক আছে, এই ডেমোক্রেসি আর কি করা। হ্যাঁ, তো এদের অনুসারে বিডেম বলে যে এজেন্সিটা রয়েছে সুইডেনেরই একটি এজেন্সি, ঠিক আছে, তো তাদের মত অনুসারে ভারতবর্ষ হচ্ছে সবচেয়ে স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা। কি বললাম, বুঝেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, এটা কিন্তু একটা ম্যাটার অফ কনসার্ন বলতে পারো। নেক্সট, এই প্রশ্নটা এর আগেও আমি আলোচনা করেছিলাম। ইউনিফর্ম সিভিল কোড এটা কার্যকারী করেছে মানে প্রথম কোন রাজ্য? কি হবে? কি হবে? স্যার আসাম। না, কি হবে? বিহার না উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, হ্যাঁ হ্যাঁ, এটা খুব কমন প্রশ্ন, এটা দেবে পরীক্ষায় তোমাদের। উত্তরাখণ্ড কি করেছে অতি সম্প্রতি, তারা পুষ্কর সিং ধামি, ঠিক আছে, সরকার কি করেছে, এটাকে কার্যকারী করেছে। ইউনিফর্ম সিভিল কোড এর উল্লেখ আমরা পাই অনুচ্ছেদ 44। অনুচ্ছেদ 44, মানে তুমি বলো স্যার এটা কি জিনিস, ইউসিসি কি জিনিস? দেখো, আমাদের দেশে কি রয়েছে, আমাদের দেশে তোমার ইন্ডিয়ান পেনাল কোড রয়েছে, তাই না, ইন্ডিয়ান পেনাল কোড রয়েছে, মানে আইপিসি রয়েছে, তাই তো, যার মাধ্যমে কি করা হয়, কি করা হয়? আপনার নাম শুনেছো তো, আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, বা সিআরপিসি বলা হয়, সিআরপিসি। হ্যাঁ স্যার হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এর মাধ্যমে কি করা হয়, এই যে ধরো যে আইনি প্রক্রিয়া সেটা করা হয়, তা কত নম্বর ধারা বলে না, এত নম্বর ধারায় অভিযুক্ত, তাহলে আইপিসির মাধ্যমে আমাদের বা সিআরপিসির মাধ্যমে আমাদের নিয়ম কানুন যেটা রয়েছে বা আইন শৃঙ্খলা যেটা রয়েছে সেটাকে সুরক্ষিত করা হয়, ঠিক আছে, এবং সেটা সবার ক্ষেত্রে এক, আমরা পড়েছি না, আইনের চোখে সবাই সমান, ঠিক আছে, কেউ তার ঊর্ধ্বে নয়। তো আইপিসি সবার জন্য এক, কিন্তু আমাদের দেশে কিন্তু ভিন্ন ধর্মীয় আইন কার্যকারী আছে। ভিন্ন ধর্মীয় আইন বলতে দেখো, এই যে যখন হিন্দুরা তাদের বিয়ে হয়, হিন্দু কমিউনিটির যারা, তাদের যখন বিয়ে হয় তাদের রেজিস্ট্রি হয়, হিন্দু রেজিস্ট্রি যে অ্যাক্ট রয়েছে 1956 সালে হয়েছিল সেই অনুসারে। আবার মুসলিম সম্প্রদায় তাদের যে বিয়ে সম্পন্ন হয় বা তাদের যে বিচ্ছেদ হয় সেগুলো শরিয়াত আইন অনুসারে হয়। অর্থাৎ আমাদের দেশে একই আর কি অভিন্ন আর কি তোমার আইনি ব্যবস্থা চালু থাকলে, আইপিসি সিআরপিসি একই থাকলেও ধর্মীয় আইন কিন্তু আলাদা আলাদা। তো ভারতীয় সংবিধানের আর্টিকেল 44-এ সারা দেশে অভিন্ন ধর্মীয় আইন চালু করার কথা বলা হয়েছে, ঠিক আছে, ধর্মীয় আইন, এটা হচ্ছে আর্টিকেল 44। তো উত্তরাখণ্ড কি করেছে, প্রথম রাজ্য হয়ে উঠেছে যারা তাদের রাজ্যে এই ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ একই ধর্মীয় আইন তারা কার্যকারী করে দেখিয়েছে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু খবরের শিরোনামে এসছে এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট, মুখ্যমন্ত্রীকে পুষ্কর সিং ধামি। নেক্সট, এই নিয়ে মানে এই নিয়ে প্রায় না টানা 42 বার কে জিতলো, রঞ্জি ট্রফি জিতলো কোন রাজ্য? কি হবে? মুম্বাই। মুম্বাই, ভেরি গুড। কাকে হারিয়ে? বিদর্ভা। বিদর্ভা। হ্যাঁ, তাহলে কে জিতেছে? মুম্বাই জিতেছে, বিদর্ভাকে হারিয়ে হয়েছে। মুম্বাই হারিয়েছে কাকে? বিধর বিদর্ভ। বিদর্ভ মানে ইংলিশে লিখলে লেখে এরকম VI বি দর্ভ, বিদর্ভ, বিদর্ভ এইভাবে লেখে, ঠিক আছে, বিদর্ভকে হারিয়ে রঞ্জি ট্রফি। এই নিয়ে তোমার কি হলো, টানা কতবার এটা পরীক্ষা তোমাদের এইভাবে দিতে পারে, আহ কত মানে কতবার জিতলো, ঠিক আছে, মানে তোমাদের পরীক্ষা ঘুরিয়ে প্রশ্নটা দিতে পারে
যে কতবার জিত, তো ওই জন্য আমি ওটা দিয়ে দিচ্ছি কতবার, 42 টাইমস। ঠিক আছে। আচ্ছা, ফাইনালটা কোথায় হয়েছিল? ওয়াংখেড়ে স্টেডিয়াম, এটা একটু মাথায় রাখবে। রঞ্জি আর কি যে ফাইনালটা হয়েছে, রঞ্জি ট্রফি তোমরা জানো, এটা ভারতের আর কি ক্রিকেটের আর কি ডোমেস্টিক ক্রিকেটের সবচেয়ে বড় আর কি টুর্নামেন্ট। তো সেটা কোথায় হয়েছিল? ফাইনালটা সংগঠিত হয়েছিল তোমার ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইয়ের যে ওয়াংখেড়ে স্টেডিয়াম আছে সেখানে হয়েছে। ওকে, এটা মাথায় রাখবে। নেক্সট চলে আসো, প্রসার ভারতী। ঠিক আছে, প্রসার ভারতী দূরদর্শন যেটা রয়েছে, প্রসার ভারতী 1984 সালে তৈরি হয়েছে প্রসার ভারতী। তো এর আর কি নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব কে নিয়েছে? উত্তরটা হচ্ছে নবনীত কুমার সেহগাল। হ্যাঁ, বলতে যাচ্ছিলে কেউ? হ্যাঁ স্যার, নবনীত কুমার সহগল। নবনীত কুমার সেহগাল। ওকে, প্রসার ভারতী আর কি যে তার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছে নবনীত কুমার সেহগাল। নেক্সট, জাতিসংঘের মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে, এই অনুসারে ভারতের র্যাঙ্ক কত? কি হবে? 132। ইন্ডেক্স, হ্যাঁ বলো। 132 একজন বলেছে, আরেকজন আর কেউ কিছু বলবে? বলো, এটা কোন বছরটা বললে? তাহলে স্যার এখানে 134। হ্যাঁ, এটা 24 হবে, এখানে ভুল করে 22টা পড়ে গেছে। 22 তো আর দেবে না এখন, ঠিক আছে, এখন 24 দেবে। তাহলে ওই জন্যই দেখছিলাম এখানে 24-এর জায়গায় 22 পড়ে গেছে। তাহলে এই মুহূর্তে মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই মার্চেই রিলিজ করেছে, 14-15 তারিখে। তো সেখানে 193টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 134, তাই তো? 193টা দেশের মধ্যে ভারত কত? 134। ক্লিয়ার? বোঝা গেল? ফার্স্ট কোন স্টেট রয়েছে বাবা, কোন আর কি দেশ রয়েছে? স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো থেকেই হবে। কে হবে? নরওয়ে। সবাই একমত? সবাই একমত নরওয়ে হবে? কি হবে? দেখো এখন উত্তর আসছে না, চেষ্টা করো বলার। একজন তো তাও বললো নরওয়ে। ফিনল্যান্ড। ফিনল্যান্ড, তাও একজন বলেছে। আর শান্তির দিক থেকে ফিনল্যান্ড মনে হয়, কি বলছি এইটা শান্তির ব্যাপারটা নয়, এটা হচ্ছে ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ডেভেলপমেন্ট। প্রথমত এটা কে করায়, এটা একটা প্রশ্ন দেয়, এখানে একটু বলে নাও। ঠিক আছে, এটা কে করায়, কোন সংস্থা করায়? ইউএনডিপি করায়। কে করায়? ইউএনডিপি, নামটা শুনেছো? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এটাও পরীক্ষা দেয়। ইউএনডিপি বলে যে সংস্থাটা রয়েছে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে যে সংস্থাটা রয়েছে, তারা করায়। ঠিক আছে, তো এইটা করা হয় অনেকগুলো এখানে ফ্যাক্টর কাজ করে। মানে শুধুমাত্র যে শান্তি এরকম নয়, মানে অ্যাভেলেবিলিটি, মানে যে আহ, তুমি এগুলো দিচ্ছ, যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছ, সেগুলো মানে সবকিছু ধরো যে তোমার অ্যাভেলেবিলিটি যেগুলো থাকে, সে স্বাস্থ্য পরিষেবা হতে পারে, তোমার যে বিভিন্ন পরিষেবামূলক যে কাজকর্মগুলো থাকে সেগুলো হতে পারে। তো টপে রয়েছে সুইজারল্যান্ড, টপে রয়েছে সুইজারল্যান্ড। বোঝা গেল? গুলিয়ে ফেলবেন। চলো, স্যার 1 2 3 বলে দিন না। টপে সুইজারল্যান্ড আছে, দুইয়ে হচ্ছে নরওয়ে, দুইয়ে নরওয়ে, তিনেরটা আমার ঠিক মনে পড়ছে না। ফিনল্যান্ড হতে পারে কিন্তু মনে নেই। আচ্ছা।
চলো নেক্সট, এটা বলো দেখি, এটা খুব মজাদার। একে সুইজারল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, নরওয়ে 2, আর 3 আইসল্যান্ড। আইসল্যান্ড জানো তো? আইসল্যান্ড, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো। কাশ্মীরে প্রথম আর কি জমি কেনার জন্য প্রথম ভারতীয় রাজ্য কোনটি হলো? কি হবে? তো মহারাষ্ট্র। হ্যাঁ, মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকার কি করেছে, একনাথ শিন্ডে গভর্নমেন্ট, তারা কাশ্মীরে আর কি কি কিনেছে, জমি কিনেছে। জমি কিনেছে কিসের জন্য? তাদের দূতাবাস বানাবে, ঠিক আছে। মানে মহারাষ্ট্র সরকার তারা তাদের একটা সরকারি আবাসন দূতাবাস বানাবে, সেই জন্য প্রথম রাজ্য হিসাবে তারা কি করেছে, কাশ্মীরে তারা আর কি জমি কিনেছে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। নেক্সট, ইরাসমাস পুরস্কার। প্রথমত এটা এর আগে আমি প্রশ্নটা দিয়েছিলাম, যাই হোক প্রশ্নটা এইভাবে দেয়, ইরাসমাস পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? তো তার উত্তরটা এখানেই আছে, দেখো। যারা জলবায়ু আর কি পরিবর্তনের যে সংকটটা রয়েছে সেটা নিয়ে যারা লড়াই করে তাদেরকে এই ইরাসমাস পুরস্কার দেওয়া হয়। তো জলবায়ু পরিবর্তনের সংকট তুলে ধরার জন্য ইরাসমাস পুরস্কার 2024 কে জিতেছে? এটা জিতেছেন হচ্ছেন একজন ভারতীয়, তার নাম অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ, বোঝা গেল? তাহলে এইটা কিন্তু অনেকবার পুরস্কার দিয়েছে, মানে এটা দিয়েছে যে ইরাস ইরাস মাস অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? বোঝা গেল? ইরাসমাস অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অমিতাভ ঘোষ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, চলো নেক্সট। বলো এটা কি হবে? আচ্ছা, যদি কখনো এটা জিজ্ঞেস করে যে এটা বললাম ইরাসমাস অ্যাওয়ার্ডটা এরা দেয়, যদি জিজ্ঞেস করে কোন দেশ দেয় তাহলে কি হবে বাবু? কোন দেশ দেয়? উত্তরটা হবে নেদারল্যান্ড, ডাচ। ডাচ, হ্যাঁ, নেদারল্যান্ড, মাথায় রাখবে এটা। নেক্সট, কি হয়েছে? অতি সম্প্রতি ফর্মুলা রেসিং কার যেটা রয়েছে সেটা সম্পাদিত হয়েছে, ঠিক আছে। ফর্মুলা 4 এটা, মানে ওই তোমার মানে 4 হুইলার্স রেসিং কার, সেটা সম্পাদিত হয়েছে কাশ্মীরের একটি জায়গা। সেটা কোথায়? সেটা হচ্ছে ডাল। শ্রীনগরে স্যার। শ্রীনগরের ডাল নদীর আর কি, সরি, ডাল লেকের তীরে, ঠিক আছে। তাহলে উত্তরটা হবে শ্রীনগরে ডাল লেকের তীরে। ডাল লেক, সেখানে মানে রেসিং কার হচ্ছে, বুঝেছো? ফর্মুলা রেসিং কার, যে মানে যে কাশ্মীর কিছুদিন আগে অব্দি উত্তপ্ত ছিল, সেখানে এখন কি হচ্ছে, রেসিং কার হচ্ছে, মানে টুর্নামেন্ট হচ্ছে যথারীতি। এটা একটা ভালো উদ্যোগ বলতে পারো, ঠিক আছে। শ্রীনগরের ডাল লেকের নিকটবর্তী অঞ্চলে হয়েছে। এটা একটু আগে মনে স্যার হয় ইরাসমাস পুরস্কার কোন দেশ দেয় বললেন? নেদারল্যান্ড, ডাচ, ঠিক আছে। হ্যাঁ স্যার। ইউটি হবে, এটা DUTCH, ডাচ। আচ্ছা, এটা মানে একটু আগে আলোচনা করলাম, জাতীয় ভোটার ডে, তাই তো? কবে এটা? 16 মার্চ। না, এটা এটা কি করলাম? না, ওটা ছিল জাতীয়। না স্যার, ওটা তো ভ্যাকসিনেশন ডে। হ্যাঁ, ওটা, এটা তো ভোটার্স ডে। কি হবে? ন্যাশনাল ভোটার্স ডে। যদিও এটা তোমার এটার সাথে নয়, তাও এমনি এটা অ্যাড করে দিয়েছি। জাতীয় ভোটার্স ডে কবে হয়? 25th জানুয়ারি, তাই তো? এটা ভ্যাকসিনেশন ছিল। জাতীয় ভোটার্স ডে মানে ন্যাশনাল ভোটার্স ডে, সেটা পালিত হয় 25th জানুয়ারি। ওকে, মাথায় রাখবে। নেক্সট, পশ্চিমবঙ্গ সরকারের মানে পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি কে হয়েছে? ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কে হয়েছেন? সঞ্জয় মুখোপাধ্যায়। কে হচ্ছেন? সঞ্জয় মুখোপাধ্যায়। কি বললাম বুঝছো?
সঞ্জয় মুখোপাধ্যায়। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর যদি বলে এই মুহূর্তে তাহলে আমাদের চিফ সেক্রেটারি কে আছেন? চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল কে আছে? বলো। ভগবতী প্রসাদ গোপালিক। ঠিক আছে, মানে নতুন আর কি স্বরাষ্ট্র সচিব এই পদে দায়িত্ব আর কি এখন এই মুহূর্তে রয়েছেন, এই তো ডিসেম্বর নাগাদ করা হয়েছিল। কি নাম? মানে পশ্চিমবঙ্গে তাহলে এখন আর কি স্বরাষ্ট্র সচিবকে চিফ সেক্রেটারি আর কি কে, তার নাম হচ্ছে কি তোমার ভগবতী প্রসাদ গোপালিক। ভগবতী প্রসাদ গোপালিক। ওকে, মাথায় থাকবেন। মানে সরি, চিফ সেক্রেটারি মানে হচ্ছে মুখ্য সচিব, এটা স্বরাষ্ট্র সচিব নয়, মুখ্য সচিব। হ্যাঁ, মুখ্য সচিব লিখবে, মুখ্য সচিব মুখ্য সচিব। চিফ সেক্রেটারি মানে হচ্ছে মুখ্য সচিব। ওকে, আর স্বরাষ্ট্র স্যার। সচিব একজন মহিলা হয়েছে, তার নাম কি? মুখ্য সচিব যেমন হলো কে ভগবতী প্রসাদ গোপালিক চিফ সেক্রেটারি, তেমনি স্বরাষ্ট্র সচিব কে হয়েছেন নন্দিনী চক্রবর্তী। লিখে নাও, স্বরাষ্ট্র সচিব। দেখো এগুলো তো দপ্তর, মুখ্য সচিব মানে সবচেয়ে, চিফ সেক্রেটারি মানে হচ্ছে মানে সবচেয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আর কি আমলা বলতে পারো, আইএস অফিসার। ঠিক আছে, চিফ সেক্রেটারি। তাহলে তার সেই পদে কে রয়েছেন? ভগবতী প্রসাদ গোপালিক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দপ্তরটি সেটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর, যেটা মুখ্যমন্ত্রী নিজে সামলান। তো সেই স্বরাষ্ট্র দপ্তরের প্রধান আর কি আইএস অফিসার আর কি সচিব হচ্ছেন স্বরাষ্ট্র সচিবকে নন্দিনী চক্রবর্তী। ঠিক আছে, নন্দিনী চক্রবর্তী। তাহলে এই দুটো মাথায় রাখ। ওকে, আর ডিজি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়, ডিজিপি। চলো নেক্সট। টানা 4বার ভারতের নয় পৃথিবীর সবচেয়ে দূষিত রাজধানীর তকমা পেল কে? দিল্লি। বুঝেছো? কি? টানা 4বার, হ্যাঁ, নয়াদিল্লি। এই নিয়ে দূষণ যেন দিল্লির পেছন ছাড়ছে না। বুঝেছো? 2018 সাল থেকে শুরু করে, মানে রিপোর্টটা 2022-এর আর কি হিসাবে 22-23-এ বের করেছে। তো টানা 4বার এই মানে এটা একটা রেকর্ড, মানে এটা লজ্জাজনক ঘটনা। যাই হোক, এটা এক্ষুনি আলোচনা করলাম। আন্তর্জাতিক সুখ দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে 20 মার্চ। 20th March। 20 মার্চ। তাই তো? সবাই একমত তো? হ্যাঁ স্যার। হুম, তারপরটা দেখো। সরস্বতী সম্মান কে পেয়েছেন? 2023-এর সরস্বতী সম্মানে কাকে ভূষিত করা হয়েছে? মালায়ালাম একজন কবি, তার নাম কি? প্রভা বর্মা। প্রভা বর্মা, মালায়ালাম। ওকে, প্রভা বর্মা, তাকে কি করা হয়েছে? সরস্বতী অ্যাওয়ার্ড, সরস্বতী সম্মান আর কি দেওয়া হয়েছে, তাই তো? এগুলো কিন্তু লিখে রাখবে ভালো করে, এটা পরীক্ষায় দেয়। কবে শুরু হয়েছিল সরস্বতী সম্মান দেওয়া? 1991 সাল থেকে। এগুলো আমি একবার করে দিয়েছি তোমাদের, আবার দরকার হলে পরে রিভিশন করে দেবো। ঠিক আছে, এটা কে কে বিড়লা বলে আর কি যে প্রতিষ্ঠান আছে, তারা এই সম্মানটা দেয়। মূলত এটা হচ্ছে ভারতের আর কি সর্বোচ্চ বলতে পারো সাহিত্য সম্মান।
ঠিক আছে? ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মানের নাম হচ্ছে সরস্বতী অ্যাওয়ার্ড। এটা 1991 সাল থেকে দেওয়া শুরু করেছে। কোন সংস্থা দেয়? কে বিড়লা সংস্থা। কে বিড়লা বলে যে অর্গানাইজেশন রয়েছে সেটি দেয়। ঠিক আছে? নেক্সট, খুব আনন্দের একটা খবর যে ভারতবর্ষকে আর কি অলিম্পিক আয়োজন করার আর কি দায়িত্বভার দেওয়া হয়েছে। কিন্তু সেটা কবে? স্যার 2030। 2023 তো মোটামুটি আমি যা হিসাব 30। না, উপরে 2030 হলে আমি তখনও মোটামুটি গিয়ে দেখতে পারবো। কিন্তু আমি যা হিসাব করলাম তখন ভালোই বয়স হয়ে যাবে। তাহলে এটা নয়, কবে হচ্ছে? তাহলে স্যার 36। 35-36। 35-36 কেন? 36 36 স্যার। বুঝেছো? মানে আমি হিসাব মানে যখনই এটা পড়েছি আমি হিসাব করছি যে তখন আমি কত বয়স হবো, তাহলে একটু দেখতে যাবো। আমার খুব ইচ্ছা অলিম্পিক দেখতে যাবো। বুঝেছো? তো দেখছি মানে অনেকটাই মানে প্রায় 50-এর কাছাকাছি চলে যাবো। তো কিছুটা দুঃখ পেলাম। যাই হোক, অতদিন বাঁচবো কিনা সন্দেহ। তো 2036, হ্যাঁ, 2036-এ যে অলিম্পিক হবে তার দায়িত্বভার ভারতকে দেওয়া হয়েছে। স্পোর্টস মিনিস্টার আমাদের অনুরাগ কি নাম? ঠাকুর, তাই তো? অনুরাগ ঠাকুর। হ্যাঁ, অনুরাগ ঠাকুর তিনি ঘোষণা করেছেন। এটা একটা সুখবর। ওকে, স্যার উপরে একটুখানি তুলুন ওই আগের কোশ্চেনটা 19 নম্বরটা। এই যে সরস্বতী সম্মান, প্রভা বর্মা, মালায়ালাম কবি। ঠিক আছে স্যার, হয়ে গেছে। চলো। সালটা বুঝতে পারছিলাম না। নেপাল তার নতুন পর্যটন রাজধানী হিসাবে কোন শহরকে ঘোষণা করেছে? কি হবে? নেপালের রাজধানী তো কাঠমান্ডু, সেটা প্রশাসনিক। এবার তারা নতুন পর্যটন রাজধানী হিসাবে কোন শহরকে ঘোষণা করেছে? কি হবে? পোখরা। পোখরা, পোখরান নয় কিন্তু, পোখরান ভারতে, এটা পোখরা। ঠিক আছে? পোখরাকে কি করেছে? নতুন পর্যটন রাজধানী হিসাবে ঘোষণা করেছে। কে? নেপাল। ওকে, এই প্রশ্নটা আমরা অলরেডি একটু আগে করলাম। যা আন্তর্জাতিক বন দিবস বা অরণ্য দিবস কবে পালন করা হয়? 21 মার্চ। 21শে মার্চ। স্যার 21-এর দেখান না গো। 21শে মার্চ। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। 21শে মার্চ। তাহলে 21শে মার্চ হচ্ছে আন্তর্জাতিক বন দিবস, তাই তো? ওই যে যেটা বললাম, FWM মাথায় রাখবে পরপর, 21, 22, 23। ভুটানের সর্বোচ্চ বেসামরিক অ্যাওয়ার্ড যেটা রয়েছে, পুরস্কার, দ্য অ্যাওয়ার্ড অফ টুক গ্যালোপো, ওদের একটা আর কি অ্যাওয়ার্ড, বেসামরিক অ্যাওয়ার্ড, মানে সিটিজেন অ্যাওয়ার্ড বলতে পারো বা সিভিল অ্যাওয়ার্ড বলতে পারো। তো সেই উপাধিতে কাকে ভূষিত করা হয়েছে? কাকে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী তোমার বন্ধু? PM। তোমার বন্ধু হয় নরেন্দ্র মোদী? স্যার সরি, মানে পিএম, মানে নরেন্দ্র মোদী জি বল, যাকেই বলবে পেছনে একবার সম্মান যুক্ত করে দেবে। বুঝেছো? হ্যাঁ স্যার, সরি স্যার। ডোন্ট বি সরি, আমি তো মজা করে বলছি, কিন্তু এটা অভ্যেসে রাখবে। পরীক্ষার হলে ওই ইন্টারভিউতে গেলে কিন্তু এইসব জিনিসগুলো মানে খুব সিলি মিস্টেক হয়ে যায়। নরেন্দ্র মোদীজি, যাকেই বলবে, যে কোনো ব্যক্তিকেই বলবে, সঙ্গে পরের দিকে মহাশয় ওই আগে যোগ করার থেকে পেছনে জি বসিয়ে দেবে, তাহলেই অনেক সেফ জোনে থাকবে। ঠিক আছে? নরেন্দ্র মোদীজিকে কি করা হয়েছে? ভুটানের আর কি যে রাজা, তিনি ভুটানে গেছিলেন, তো রাজা, ওখানকার যে রাজা রয়েছে জিগমে, জিগমে খেসা, মানে দরকার নেই তাও বলছি, জিগমে জিগমে খেসা, ভুটানের রাজা, তিনি তাকে কি করেছেন? সর্বোচ্চ অ্যাওয়ার্ডে তাকে ভূষিত করা হয়েছে। ওকে, এটাও আলোচনা করলাম। বিশ্ব জল দিবস তাহলে কবে হবে? 22শে মার্চ। 22 মার্চ। FWM, তাহলে W ফর ওয়াটার, তাহলে 22শে মার্চ। ওকে, চলো আজকে আমাদের লাস্ট প্রশ্ন। এটা তোমরা নিশ্চয়ই সবাই পারবে। তাই তো? ঋতুরাজ গায়কোয়াড়। নতুন কিংস, চেন্নাই সুপার কিংসে যেমন ওই হার্দিক পান্ডিয়া তোমার মুম্বাই ইন্ডিয়ান্স এর নতুন ক্যাপ্টেন হয়েছে, এতদিনের রোহিত শর্মাকে অপসারিত করে এক প্রকার হয়েছে, তেমনি চেন্নাই সুপার কিংসের নতুন আর কি ও ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হয়েছে কাকে? ঋতুরাজ গায়কোয়াড়কে। ঠিক আছে? ঋতুরাজ গায়ক
ওয়াদ। ঋতুরাজ গায়কওয়াড। গায়ক, গায়ক বানান গয়কারে গা অন্তস্থ ক, গায়কওয়াড। ওকে, এটা গুরুত্বপূর্ণ, মনে থাকবে। আরেকটা ছিল কি? নেই, ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে? শ্রেয়স আয়ার। হ্যাঁ, কি মনে হচ্ছে, জিতবে? দুটোই তো জিতে গেল। হ্যাঁ, ওটা একদম প্রথমে তো জেতে, তারপর তো শেষ দিকে আর টানতে পারেন, তাই তো। আমি স্যার। বরাবরই মুম্বাইয়ের সমর্থন ছিলাম যখন থেকে শুরু হয়েছে আইপিএল। আমি তখন সচিনের ভক্ত ছিলাম, তো তারপরে ওই ওই অ্যাটাচমেন্টটা রয়ে গেছে। এখন খেলা দেখি না, খোঁজও রাখি না, হয়তো ফাইনাল বা ওই তোমার সেমিফাইনালের সময় এক দুদিন ইচ্ছা হলো দেখলাম, আদারওয়াইজ দেখি না। কিন্তু যাই হোক, সমর্থনটা এখনো যেন দুর্বলতাটা রয়ে গেছে। কেকেআর কে আমি কোনোদিনই সমর্থন করতাম না, তাও ওই যখন সৌরভ গাঙ্গুলী ছিল তাও একটু দুর্বলতা কাজ করতো। এখন তো আর কোনোভাবেই কাজ করে না, কারণ বাঙালি সে অর্থে তো নেই। আমি জানি না এখনকার কি স্ট্যাটাস, বাঙালি আছে কেকেআর এ? খুবই কম মনে হয় নাকি? না স্যার, খুবই কম থাকবে। হ্যাঁ, তাহলে এটা কোন দিক থেকে মানে আমাদের সমর্থন পায় আমি জানি না। যাই হোক, এটা তো ফ্র্যাঞ্চাইজি কমার্শিয়াল অর্গানাইজেশন। এর থেকে বেটার হচ্ছে ওই যখন দেশের খেলাগুলো হয় তখন সমর্থন করলে কাজে দেয়। আর লোকে দেখি আইপিএল তো আমার এখানে ধরো আমি অনেক সময় টিকিটের অফারও পাই, সত্যি কথা বললাম তোমাদের। আর আমার বাড়ির থেকে 15 মিনিট লাগে, ইডেন গার্ডেন 15 মিনিট বাইকে গেলে বা গাড়ি নিয়ে গেলে। আমি কোনোদিন ওই মুখী যাই না। ইন্টারন্যাশনাল খেলাগুলো হলে সেগুলো যাই, যখন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে ওগুলো তাও ভালো লাগে। আইপিএল নিয়ে কোনো উন্মাদনা আমার মধ্যে নেই। কিন্তু যারা দেখতে পছন্দ করে, আর যেহেতু তোমরা কম্পিটিটিভ এক্সাম পড়ছো, তো তোমাদের ওই একটু খোঁজ খবর রাখতে হয় কে কোন দলে খেলছে। এটা দেখো মাঝে মাঝে ওই খোঁজ খবর রাখার জন্য। ঠিক আছে, চলো এই অবধি রইলো তাহলে। আবার আমাদের নেক্সট ক্লাসে আমরা জিওগ্রাফি নিয়ে পড়বো। ঠিক আছে, কারোর কোনো জায়গা মিস করেছো? কেউ কোনো জায়গা মিস করোনি তো? স্যার একটুখানি প্রথমের না স্যার। দিকটা একটু দেখিয়ে দেবেন তো? আচ্ছা, তো সেটা বলবে তো, আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে কেন? নিজের উদ্যোগেই তো বলবে, স্যার ওই জায়গাগুলো একটু দেখান, দেখো। স্যার 4 নম্বরটা একটুখানি বলে দিন না স্যার। 4 নম্বরটা হচ্ছে মহারাষ্ট্র সরকার কি করেছে, আহমেদনগর বলে তাদের একটি জেলা রয়েছে, সেটার নাম পরিবর্তন করে কি রেখেছে? উত্তরটা হচ্ছে রানী অহল্যাবাই হোলকার নগর। আচ্ছা। ঠিক আছে, আহমেদনগরের নাম পরিবর্তন করে রানী অহল্যাবাই হোলকার নগর। এবার এটা করাতে গিয়ে এই রানী অহল্যাবাই আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত সেটা জিজ্ঞেস করেছে। তো রানী অহল্যাবাই আন্তর্জাতিক বিমানবন্দর যদি বলে, সেক্ষেত্রে উত্তরটা হবে ইন্দোর ভোপাল, মধ্যপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। স্যার হয়ে গেছে। ওকে, তাহলে এই অবধি রইলো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। গুড নাইট এভরিওয়ান।